নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো বড় খবরে। বোর্ড পরীক্ষার সূচি প্রকাশ। দশম শ্রেণীর শুরু 5ই মে এবং দ্বাদশ শ্রেণীর 8ই এপ্রিল। আইসিএসই এবং আইএসসি বোর্ডের যথাক্রমে দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সময়সূচি প্রকাশ করল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। দশম শ্রেণীর পরীক্ষা শুরু হবে 5ই মে এবং দ্বাদশের 8ই এপ্রিল থেকে। দুটি পরীক্ষার ফলাফলই প্রকাশিত হবে জুলাই মাসে, অনলাইন নয়। দশম শ্রেণীর সব পরীক্ষাই হাতে লিখে হবে বলে জানানো হয়েছে। কিছু পরীক্ষা শুরু হবে সকাল 9টা থেকে আর কিছু 11টা থেকে। ইংরাজি, পরিবেশ বিজ্ঞান, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি পরীক্ষার সময়সীমা 2 ঘন্টা। হিন্দি এবং অন্য কলা বিভাগের পরীক্ষা হবে 3 ঘন্টা ধরে। প্রথম দিন অর্থাৎ 5ই মে ইংরেজি প্রথম পত্র দিয়ে শুরু হবে, তবে শেষ হবে 7ই জুন। আইএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হচ্ছে কম্পিউটার সায়েন্স প্র্যাকটিক্যাল দিয়ে। 8ই এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হবে 16ই জুন। পরীক্ষার জন্য বরাবরের নিয়মের সঙ্গে এবার অবশ্যই যোগ হয়েছে কোভিড সংক্রান্ত নিয়মাবলী। অবশ্যই মনে রাখতে হবে পরীক্ষার্থীদের অবশ্যই মাস্ক পরে আসতে হবে, সঙ্গে রাখতে হবে স্যানিটাইজার। একে অপরের মধ্যে অন্তত 6 ফুট দূরত্ব বজায় রাখতে হবে। বর্জন করতে হবে মুখে হাত দেওয়ার অভ্যাস। গ্লাভস পরা বা না পরা ইচ্ছা অনুযায়ী। পরবর্তী খবর, ভারত থেকে কোভিড টিকা গবেষণার তথ্য চুরিতে সক্রিয় চীনা হ্যাকাররা, দাবি নজরদারি সংস্থার। ভারতের করোনা টিকা গবেষণা প্রতিষ্ঠানগুলি থেকে তথ্য চুরির জন্য সক্রিয় চীনা হ্যাকাররা। সাইবার নজরদারি সংস্থা সাইফার্মার সাম্প্রতিক রিপোর্ট উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স এই দাবি করেছে। প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে অন্তত 2টি ভারতীয় সংস্থার আইটি সিস্টেমকে নিশানা করেছে চীনের সরকারি মদতে পুষ্ট হ্যাকাররা। বর্তমানে বিশ্বে করোনা টিকার বৃহত্তম উৎপাদক ভারত। বিশ্বে প্রায় 60% করোনা টিকা ভারতে উৎপাদন করা হয়। চীনও ইতিমধ্যেই করোনা টিকা উৎপাদন শুরু করেছে। দুটি দেশ থেকেই বিভিন্ন রাষ্ট্র করোনা টিকা আমদানি করছে। বিশ্বের বৃহত্তম কোভিড-19 টিকা উৎপাদনকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া চীনা হ্যাকারদের নিশানায় রয়েছে বলেও জানানো হয়েছে এই রিপোর্টে। নিশানায় রয়েছে দেশের আরেক করোনা টিকা উৎপাদনকারী সংস্থা ভারত বায়োটেকও। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এর প্রাক্তন আধিকারিক তথা সাইফার্মার সিইও কুমার রিতেশ জানিয়েছেন, চীন সরকারের সাহায্যপ্রাপ্ত হ্যাকারদের গোষ্ঠী স্টোন পান্ডা, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেকের সফটওয়্যার চেনগুলির দুর্বলতা চিহ্নিত করার ক্ষেত্রে অনেকটা এগিয়ে গিয়েছে। রিতেশ জানিয়েছেন, করোনা রোগীদের কিভাবে চিকিৎসা করা হচ্ছে আর কিভাবে তাদের কোন কোন ধরনের পরীক্ষা করা হচ্ছে সে সম্পর্কে যাবতীয় তথ্য এবং মেধাস্রোত চুরিরও চেষ্টা চালাচ্ছে ওই চীন হ্যাকাররা। অক্সফোর্ডের করোনা টিকা কোভিশিল্ডের পাশাপাশি আমেরিকার সংস্থা নোভাভ্যাক্সের করোনা টিকা NVX কোভিড 2373 উৎপাদনের দায়িত্বেও রয়েছে সিরাম। তাদের সার্ভার থেকে এই সংক্রান্ত তথ্য চুরির বিষয়ে চীনা হ্যাকারদের বিশেষভাবে সক্রিয় বলে জানিয়েছেন সাইফার্মার কর্তারা। তবে চীনা সরকারের তরফে সোমবার এই অভিযোগ সম্পর্কে কোনো প্রতিক্রিয়া মেলেনি। পরবর্তী খবর, এবার বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী। বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন তিনি। ভোটের আগে এক ঝাঁক তারকা বিজেপিতে যোগ দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন হিরণ চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, পায়েল সরকার, পাপিয়া অধিকারী। এরপর শ্রাবন্তী চট্টোপাধ্যায় পদ্ম শিবিরে সামিল হলেন। শ্রাবন্তী বলেছেন, এটা একেবারে নতুন একটা যাত্রা, বাংলাকে সোনার বাংলা গড়ে তোলাই লক্ষ্য। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার এই ভিডিও। অভিনেত্রী বলেছেন, বিজেপিতে যোগ দিতে পেরে আপ্লুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুসরণ করি, আমাকে যোগ্য মনে করায় বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ। শ্রাবন্তী বিজেপিতে সামিল হওয়ায় জল্পনা শুরু হয়েছে যে তিনি ভোটে দলের প্রার্থী হতে পারেন। এ ব্যাপারে শ্রাবন্তী বলেছেন, এ ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে। রাজ্যের উন্নয়নের স্বার্থেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেছেন, শুধু রাজ্য নয়, দেশের স্বার্থে কাজ করতে চান। কৈলাস বিজয়বর্গী বলেছেন, শ্রাবন্তী দলে যোগ দেওয়ায় ভালো হবে। শ্রাবন্তী ভোটে দাঁড়াবেন কিনা সেটা পরে ঠিক হবে, দেখতে থাকুন ভবিষ্যতে আরো কি হয়। বিধানসভা ভোটের আগে টালিগঞ্জ এখন কার্যত আড়াআড়ি বিভক্ত। শ্রাবন্তীর আগে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়, পায়েল সরকারের মতো টলিউডের তারকারা। বিজেপি সূত্রে দাবি, এবারের বিধানসভা ভোটের প্রার্থী তালিকাতেও বেশ কয়েকজন সেলিব্রিটির নাম থাকতে পারে। অন্যদিকে তারকাদের যোগদানের নিরিখে তৃণমূলও পিছিয়ে নেই। ইতিমধ্যে ঘাসফুলের পতাকা হাতে নিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা কাঞ্চন মল্লিক, অভিনেত্রী সায়নী ঘোষ, জুন মালিয়া, কৌশানী মুখোপাধ্যায়রা। সূত্রের খবর, রাজ, কাঞ্চন, সায়নী, কৌশানী ও জুন মালিয়াকে তৃণমূল বিভিন্ন জেলা থেকে প্রার্থী করতে পারে। তারকা যোগদান থেকে বিজেপির প্রার্থী তালিকা সংক্রান্ত বৈঠক নিয়ে তৃণমূলের গলায় অবশ্য কটাক্ষের সুরই এদিন শোনা গিয়েছে। সূত্রের খবর, রবিবার মোদির ব্রিগেড সমাবেশের আগে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ খবর, LICর নতুন চমক বীমা জ্যোতি। জেনে নিন আকর্ষণীয় সুবিধাগুলি। দেশে যত উত্তরোত্তর করোনা অতিমারির প্রকোপ বৃদ্ধি পেয়েছে, ততই বেড়েছে জীবন বীমার গুরুত্ব।
করোনাকালে অনেকের মৃত্যুকে প্রত্যক্ষ করে মানুষজন জীবন বীমাকে শুধুমাত্র স্বল্প লাভের অর্থ সঞ্চয় হিসেবে আর দেখছে না। এমনকি গত বছর অর্থাৎ 2020 সালের ভারতে গুগল সার্চে সব থেকে বেশিবার খোঁজা হয়েছে জীবন বীমার পলিসির খুঁটিনাটি। এর মধ্যে কেউ ভাবছেন সন্তানদের ভবিষ্যতের জন্য, কেউ বা নিজের স্ত্রীর জন্য। আর জনগণের এই বাড়তে থাকা বীমা আগ্রহকে কাজে লাগাতে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসি একটি নতুন পলিসি বাজারে নিয়ে এলো, যার নাম বীমা জ্যোতি স্কিম। এটি একটি সম্পূর্ণ আলাদা ব্যক্তিগত সঞ্চয় ও সুরক্ষার পলিসি। এই স্কিমে গ্রাহকের মৃত্যুর পর তার সমস্ত সঞ্চিত বীমাজাত অর্থ একসঙ্গে তার পরিবারকে ফিরিয়ে দেওয়া হবে। জেনে নেওয়া যাক এই পলিসির কিছু গুরুত্বপূর্ণ দরকারি তথ্য। প্রথমত, পলিসিটি অনলাইন বা এজেন্ট মাধ্যমে কেনা যাবে। দ্বিতীয়ত, এই স্কিমে প্রতি বছর শেষে 1000+50 অর্থাৎ 1050 টাকা প্রিমিয়াম জমা করতে হবে। তৃতীয়ত, পলিসি চলাকালীন গ্রাহকের মৃত্যু হলে পলিসির শর্তানুযায়ী বীমাজাত অর্থ প্রদান করা হবে গ্রাহকের পরিবারকে। চতুর্থত, এই স্কিমের আওতায় ন্যূনতম বেসিক ফিক্সড অর্থ হবে 1 লক্ষ টাকা, যার কোনো ঊর্ধ্বসীমা নেই। পঞ্চমত, একজন গ্রাহক এই স্কিম 15 বা 20 বছরের জন্য নিতে পারবেন এবং পলিসির প্রিমিয়াম প্রদানের মোট সময়কাল এই পলিসির মোট মেয়াদ থেকে 5 বছর বাদ দিয়ে হিসাব করা হবে। ষষ্ঠমত, এই পলিসি করা যাবে 90 দিন থেকে 60 বছর পর্যন্ত বয়স্ক গ্রাহকদের নামে, তবে প্রতি ক্ষেত্রে ম্যাচুরিটি অর্থ ও বীমাজাত অর্থের পরিমাণ ভিন্ন হবে। সপ্তমত, এই স্কিমের প্রিমিয়াম বাৎসরিক, অর্ধবাৎসরিক, ত্রৈমাসিক বা মাসিক ভিত্তিতে জমা করা যাবে। পাশাপাশি নগদ প্রয়োজনে মেটানোর জন্য ঋণের ব্যবস্থাও থাকছে এই পলিসিতে। পরবর্তী খবর, হোয়াটসঅ্যাপকে বাতিল সুপ্রিম কোর্টের, হবে না শুনানির ভিডিও লিঙ্ক শেয়ার। হোয়াটসঅ্যাপের অপব্যবহার রুখতে তৎপর হয়ে উঠেছে সুপ্রিম কোর্ট। শনিবার এই মর্মে দেশের শীর্ষ আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কোনো কেসের শুনানির ভিডিও কনফারেন্সের লিঙ্ক হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর শেয়ার করা হবে না। ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন গ্রুপে কোনো ভিডিও লিঙ্ক, ছবি কিংবা বিভিন্ন তথ্য অনায়াসে শেয়ার করতে পারেন, কিন্তু অনেক সময় হোয়াটসঅ্যাপের সোশ্যাল মিডিয়াকে অপব্যবহার করার অভিযোগ সামনে উঠে আসছে, আর সেই জন্যই এবার রাশ টানতে চাইছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, দেশের শীর্ষ আদালতের তরফে জারি করে নির্দেশিকায় বলা হয়েছে, আদালতের ভার্চুয়ালি শুনানিগুলি লিঙ্ক এবার থেকে হোয়াটসঅ্যাপের বদলে আইনজীবী এবং মক্কেলদের কোর্টে নথিভুক্ত মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে। বিশেষজ্ঞ মহলের ধারণা, 2021 সালে কেন্দ্রের তৈরি নয়া তথ্য প্রযুক্তি আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই পদক্ষেপ গ্রহণ করেছে দেশের শীর্ষ আদালত। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মের উপরে নিয়ন্ত্রণ আনতে নতুন নিয়ম ও নজরদারি চালানো হবে বলে নির্দেশিকা জারি করেছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, দেশ বিরোধী কার্যকলাপ রুখতে, মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করতে ভিডিও ও ছবির মাধ্যমে ভুয়ো খবর যাতে না ছড়িয়ে পড়ে, সেই জন্য সোশ্যাল মিডিয়ার উপর বাড়তি নজরদারি রাখতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। পরবর্তী খবর, হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। সামনে বিধানসভা নির্বাচন, তার আগেই পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ঠিক সেই সময় হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। যেভাবে পেঁয়াজের দাম বাড়ছে তার সেঞ্চুরি হওয়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। যেভাবে পেঁয়াজের দাম বাড়ছে তাতে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। যদি এভাবে পেঁয়াজের দাম হু হু করে বাড়তে থাকে তাহলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। সবজি রান্না করার ক্ষেত্রে এবং মাছ মাংস রান্না করার ক্ষেত্রে পেঁয়াজের প্রয়োজন হয়। বাঙালি মানুষ পেঁয়াজ ছাড়া মাছ মাংস রান্না করতে পারে না। তাই যদি এভাবে পেঁয়াজের দাম বাড়তে থাকে তাহলে সংসার চালাবেন কি করে তা নিয়ে চিন্তায় পড়েছেন খেটে খাওয়া দরিদ্র মানুষেরা। মাত্র 3 দিনে 30 টাকার বেশি দাম বেড়েছে পেঁয়াজের। ঝাড়গ্রাম শহরের বৃহত্তম সবজি মার্কেট হলো রেলের সবজি মার্কেট। সেই সবজি মার্কেটের ব্যবসায়ীরা বলেন, যদি দাম বাড়ে আমাদের তো কিছুই করার নেই, আমরা যে দামে কিনবো তার থেকে সামান্য লাভ রেখে বিক্রি করব, যার ফলে পেঁয়াজের বিক্রি কমেছে বলে ব্যবসায়ীরা জানান। লকডাউনের সময় পেঁয়াজের দাম 100 টাকা হয়ে গিয়েছিল। ধাপে ধাপে সেই দাম কমতে থাকে, একেবারে নেমে যায় 30 টাকায়। কিন্তু পেঁয়াজের দাম এখন ঊর্ধ্বমুখী। যেভাবে 1 মাসে রান্নার গ্যাসের দাম 100 টাকা বেড়েছে, ঠিক সেইভাবেই বেড়েছে পেঁয়াজের দামও। বিধানসভা নির্বাচনের মুখে প্রতিটি জিনিসের দাম বেড়েছে, যার ফলে কিভাবে সাধারণ মানুষ সংসার চালাবে তা নিয়ে সমস্যায় পড়েছেন। চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসম্মত খবরে। সুস্থ ফিট চেহারা চান, রোজ ভাত খান। কথাতেই আছে ভেতো বাঙালি। ভাত আর বাঙালির দীর্ঘদিনের একটা আন্তরিক সম্পর্ক রয়েছে, যা চিকিৎসকদের হাজার নিষেধ সত্ত্বেও ছিন্ন হয় না। এদিকে ভাত খেলে মোটা হয়ে যাওয়ার ভয়ও আছে। ভাতের প্রতি প্রেম যার যত বেশি, তার ওজনও তত বেশি। মেয়েদের ভুঁড়ি যতই বাড়ুক, একবেলা ভাত না খেলে সারা দিনটাই যেন মাটি। তবে পুষ্টিবিদ আর বিশেষজ্ঞদের মতে ভাতে রয়েছে এমন বেশ কয়েকটি পুষ্টিগুণ যা আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত জরুরি। আসুন সে বিষয়ে তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমত, ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, যা শরীরে প্রচুর শক্তির যোগান দেয়। তবে ভাতে কার্বোহাইড্রেটের মাত্রা বেশি থাকলেও এটি একটি লো ফ্যাট, লো সুগার জাতীয় খাবার। তাই ভাত আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দ্বিতীয়ত, ব্র্যান অয়েল বা চালের থেকে তৈরি তেল আমাদের হার্টের জন্য খুবই উপকারী। এই তেলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও নিয়মিত এই তেলের রান্না খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। তৃতীয়ত, ভাতে কোলেস্টেরল আর সোডিয়াম নেই, তাই যাদের হাইপার টেনশনের সমস্যা রয়েছে তারা নির্দিষ্ট পরিমাণে ভাত খেতে পারেন, উপকৃত
হবেন। চতুর্থত, একটা ধারণা আমাদের অনেকের মধ্যেই প্রচলিত আছে যে ভাত খেলে মোটা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, কিন্তু বাস্তবে অন্য সব খাবারের মতোই নির্দিষ্ট পরিমাণে খেতে পারলে মোটা হওয়ার সম্ভাবনা নেই বলেই চলে। পুষ্টিবিদরা জানাচ্ছেন 100 গ্রাম ভাতে রয়েছে প্রায় 100 গ্রাম ক্যালোরি। পঞ্চমত, ভাত একেবারেই গ্লুটেন মুক্ত একটি খাবার। অনেকেরই গ্লুটেনযুক্ত খাবার সহ্য হয় না, তাই পুষ্টিবিদদের মতে ভাত একটি নন অ্যালার্জিক খাবার। ষষ্ঠমত, ভাত খেলে মোটা হয়ে যাবেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। ভাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন ডি, নিয়াসিন, ভিটামিন বি1, থায়ামিন, ক্যালসিয়াম আর ফাইবার। তাই ব্যালেন্সড ডায়েটের ক্ষেত্রে অল্প পরিমাণে ভাত রাখতেই হবে।